আমার বাবা তার নেশাখোর বিবাহিত ভাগিনার সাথে আমার বিয়ে ঠিক করেছে, শুধুমাত্র নিজের মাকে অর্থাৎ আমার দাদিকে দেয়া কথা রাখতে। বিষয়টা যতবার ভাবছি ততবার আমার গা গুলিয়ে যাচ্ছে। কিভাবে আমার আপন বাবা আমার এত বড় সর্বনাশ করতে পারলো। ভাবতে লাগলাম গতকাল রাতের কথা। হুট করে গতকাল রাতে আমার দাদি মাথা ঘুরে পড়ে যায়। আমার ফুপু সে কথা শুনে ছুটে আসে। অবশ্য আমার বাসার 2 বাসা পরেই ফুপুর বাড়ি। যাই হোক, বাবা তাড়াতাড়ি পাশের বাসার ফজলে ডাক্তারকে ডেকে আনে। উনি দাদিকে চেক করে বলেন যে দাদি হয়তো বা ওষুধ ঠিক মতো খাননি আজ, তাই এরকম হয়েছে। বাবা এর জন্য সবার সামনে মাকে থাপ্পড় মারেন। রাগী কণ্ঠে বলে ওঠেন, তোকে বিয়ে করেছি কি সারাদিন পায়ের উপর পা দিয়ে বসে থাকার জন্য? কি করিস বাসায়? আমার মাকে সামান্য ওষুধ দিতে পারিস না? যদি আর কোনোদিন আমার মায়ের প্রতি অবহেলা আমার নজরে আসে তবে সেদিন এই বাড়িতে তোর শেষ দিন। মা একটা শব্দ উচ্চারণ করলেন না, চুপচাপ শুধু দাঁড়িয়ে থাকলেন। এদিকে আমার চোখ যায় দাদি আর ফুপুর দিকে। তারা মিটিমিটি হাসছেন। আমার বুঝতে বাকি রইল না এটা তাদেরই বানানো নাটক। ফজলে ডাক্তারও তাদের সাথে মিলেছে। ফজলে ডাক্তারের সাথে আমার ফুপুর আবার গোপন ইটিস পিটিস রয়েছে। সহ্য করতে না পেরে বাধ্য হয়ে আমি বললাম, বাবা, আম্মা প্রতিদিনই দাদির হাতে ওষুধ তুলে দেন। বিশ্বাস না হলে আপনি দাদির ওষুধের পাতা দেখেন। ওষুধ তো আপনিই আনেন, আপনার জানার কথা। আমার কথা শুনে ফুপু রেগে উঠে বললেন, তোকে বড়দের মধ্যে এত কথা বলতে কে বলছে? তুই কি ফজলে ভাইকে মিথ্যুক বলতে চাচ্ছিস? আমি ফুপুর কথায় কান্না দিয়ে সরাসরি দাদির ওষুধের বাক্স এনে বাবার হাতে দিলাম। অগত্য বাবা বাধ্য হলেন ওষুধের পাতা চেক করতে। অবাক হয়ে বাবা দাদিকে জিজ্ঞেস করলেন, আম্মা, নীলুফা তো ওষুধ দেয় নিয়মিত, আপনি খান না কেন? দাদি আমতা আমতা করে বলে উঠলো, আব্বারে বয়স হইছে, কিন্তু আমার টেনশন যাচ্ছে না রে বাপ। তার উপর তো বউ আমাকে সহ্য করতে পারে না। ওষুধ খুললা বিছানায় ফিক্কা দেয়, পানিটাও হাতে দেয় না। মনের কষ্টে আমি ওষুধ খাই না রে বাপ। দাদির কথা শুনে আমি আবার বেশ রেগেই বললাম, আর কত মিথ্যা বলবেন দাদি? কয়দিন পর তো কবরে যাবেন, আল্লাহকে কি জবাব দেবেন ভেবেছেন? আমার মুখ থেকে কথাটা বের হওয়ার সাথে সাথে বাবা আমার গালে থাপ্পড় দিলেন। ধমকে বললেন, আমার সামনে আমার মায়ের সাথে তোদের মা মেয়ের এই আচরণ! আমার অনুপস্থিতিতে কতই না অত্যাচার সহ্য করে আমার নিরীহ মা। আমি আর একটা কথাও বললাম না, ছল ছল চোখে শুধু তাকিয়ে রইলাম বাবার দিকে। তারপর নিঃশব্দে সেই ঘর ত্যাগ করলাম। আমার মনে হয় আমি প্রথম মেয়ে যে তার বাবাকে এতটা ঘৃণা করে। এদিকে দাদি তার নেকা কান্না শুরু করলো আবার। মা আগের মতোই ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। এরপর দাদি হুট করে বলে উঠলো, আব্বা, তোর কাছে একটা জিনিস চাবো, বল দিবি? আপনি বললে আমার জানটাও হাজির আম্মা, বলেন কি চান? না আব্বা, তুই আগে আমার মাথায় হাত রেখে কসম কাট, তারপর কুমু। বাধ্য হয়ে জসিম তার মায়ের মাথায় হাত দিয়ে কসম কাটে। এরপর তার মন বিবি রসিয়ে বলতে থাকে, তুই তো জানিসই তুষার আমার একটাই নাতি, ভুলবশত খারাপ মাইয়ার পাল্লাই পড়ে একটু খারাপ পথে গেছে। আমার বিশ্বাস ওরে আবার বিয়া দিলে ও সংসারী হইয়া যাইব এবার। তাই আমি তোর মাইয়া নবনীতার লগে তুষারের বিয়া দিবার চাই। আমগো মাইয়া আমগো বাড়িতেই থাকবো। এদিকে আমার নাতিটা নতুন করে জীবনটা শুরু করতে পারবো। পাশের ঘর থেকে দাদির কথা শুনে যতটা না অবাক হয়েছি তার চেয়ে বেশি অবাক হয়েছি আমার মায়ের কথা শুনে। আমি দৌড়ে দাদির রুমে গিয়ে দেখি মা থর থর করে রাগে কাঁপছে আর সামনে পড়ে আছে ভাঙা কাচের জগ। মা চিৎকার করে বলছে, আমার জীবনটা নষ্ট করেছো, আমি কিচ্ছু বলিনি। মেয়েটার মুখের দিকে তাকিয়ে মুখ বুজে এত বছর ধরে সংসার করছি, কিন্তু আমার মেয়ের দিকে নজর দিলে একদম চোখ তুলে ফেলবো। তোমার ওই নেশাখোর চরিত্রহীন ভাগিনার বিয়ে যেখানে ইচ্ছা দাও, কিন্তু ভুলও আমার নিষ্পাপ পবিত্র মেয়ের দিকে নজর দিবে না বলে হন হন করে চলে গেল মা। এদিকে ঘরে সবাই অবাক হয়ে আছে। 20 বছর ধরে যে মেয়ে তাদের সব অত্যাচার চুপচাপ সহ্য করেছে, আর সেই মেয়ের মুখে এত কথা ফুটলো কি করে? সবার ভাবনার মাঝে তারামন বিবি বলে উঠলেন, তুই কিন্তু আমার কসম করছিস জসিম, যদি বউর কথায় তুই আমার প্রস্তাব ফিরাই দেস তাহলে আমার মরা মুখ দেখবি, বলে দিতেছি। সবাইকে অবাক করে দিয়ে এবার জসিম বলে উঠলো, পরশুদিন শুক্রবার আমার মেয়ে নবনীতার সাথে আমার একমাত্র বোনের একমাত্র ছেলে তুষারের বিয়ে, আর এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এর বাইরে আমি আর কিছু শুনতে চাই না। বাবার কথা শুনে দাদি আর ফুপুর মুখে কুটিল হাসি দেখা গেল। এভাবে আমার নিজের বাবাই আমার সর্বনাশের সম্মতি দিলেন। আমার ভাবনার মাঝেই মা আমার ঘরে এলেন। তার সারা মুখে মারের দাগ, শরীরে অসংখ্য দাগ উকি মারছে। অন্যদিন হলে মা এই দাগগুলো ঢেকে রাখতেন, কিন্তু আজ তা করলেন না। সে যেন ইচ্ছে করে আমার সামনে সেগুলো দেখালেন। এরপর মা হাতে ভাতের প্লেট নিয়ে আমাকে বলতে লাগলেন, আমি তখন চিটাগাং ভার্সিটির প্রথম বর্ষে, আর তোর বাবা শেষ বর্ষে। উত্তরবঙ্গের মেয়ে আমি, আর তোর বাবা এই চিটাগাং এর ছেলে। সে তখন এখানে ন্যাশনাল ভার্সিটিতে মাস্টার্স করছে। সে যাই হোক, অত্যন্ত রূপবতী হওয়ায় তোর বাবার নজর পড়ে যায় আমি।
তারপর যা হওয়ার তাই, সে প্রেমের প্রস্তাব দিল, পাগলামি করলো, আমিও তাতে তাল মিলিয়ে পাগল হলাম। পরিবারকে জানাতেই তারা না করে দিল, কারণ আমার বাসায় প্রেম বিয়ে নিষিদ্ধ। শেষে বাবা আমাকে বললেন, হয় পরিবার না হয় তোর বাবা। বুকা আমি পরিবারের 21 বছরের ভালোবাসাকে পায়ে ঠেলে তোর বাপের 2 বছরের ভালোবাসাকে বেছে নিলাম। কিন্তু বিয়ের 1 মাস না যেতেই তোর বাবার বিভিন্ন রূপ দেখলাম। আমার পড়াশোনা বন্ধ করে দিল, এক প্রকার এই বাসায় বন্দি করে রাখলো। মায়ের মিথ্যা অভিযোগে গায়ে হাত তুলতে শুরু করলো। প্রথমে ভেবেছিলাম সংসার করব না, অনেক সাহস করে বাবাকে ফোন দিয়ে জানালাম সব। কিন্তু বাবা আমার শেষ ভরসা ভেঙে দিয়ে বললেন, যেদিন ঘর ছেড়েছিস সেদিন থেকে তুই মৃত আমার জন্য। তারপর ভাবলাম এ জীবন রাখবো না, কিন্তু সেদিনই জানতে পারলাম তুই আমার গর্বে। তারপর থেকে আমি বোবা হয়ে গেলাম শুধু তোর কথা ভেবে। পরে রইলাম এই জেলখানায়, কিন্তু আজ তুই এখানেও নিরাপদ না। তাই আমি চাই তুই এই জেলখানা থেকে পালিয়ে যা, তারপর প্রতিষ্ঠিত হয়ে এখানে এসে আমাকে এই নরক থেকে মুক্তি দে মা। মা আমি একা কেন, তুমিও চলো। না রে মা, এটা কিভাবে সম্ভব? সম্ভব মা, উল্টো তো তুমি আমার পাশে থাকলে আমি সাহস পাবো, একটা শক্ত অবলম্বন পাবো। তারপর আর কি, কেটে গেল 7টা বছর। এই 7 বছরে অনেক কিছু বদলে গেছে। সেদিন বাসা থেকে ভোর রাতে পালিয়ে যায় মায়ের মেয়ে। রাতের খাবারে ঘুমের ওষুধ মিলিয়ে দেওয়ায় সবাই গভীর ঘুমে মগ্ন ছিল। যাওয়ার সময় লকার থেকে নগদ 8 লক্ষ টাকা নিয়ে যায় তারা। তারপর পাড়ি দেয় ঢাকা। ভাগ্যক্রমে ঢাবিতে চান্স পায় নবনীতা। এরপর নিজের যোগ্যতায় বড় চাকরি নিয়ে ফিরে নিজের এলাকায়। আজ প্রায় 8 বছর পর মা মেয়ে পা রাখলো তাদের বাসার সামনে। পাশে নবনীতার বডিগার্ড। গাড়ি থেকে নেমে এসে তাদের বাসাটাকে সর্বপ্রথম দেখলো। আগে সেই জৌলস নেই, কেমন যেন হয়ে আছে। তাদের দেখে এলাকার মানুষ জড়ো হয়েছে। বাসার ভিতরে ঢুকতে তাদের কানে এলো কোকানোর শব্দ। সামনে বারান্দায় তাকাতে দেখতে পেল তার দাদি শুয়ে আছে, মুখ তার বাঁকানো, লালা পড়ছে। পাশ থেকে এক মহিলা বলে উঠলো, এরা পাপের শাস্তি পেয়েছে রে নবু। তোর দাদি প্যারালাইজ হয়ে বিছানায় পড়া, বিছানায় হাগে মুতে গন্ধ রে বাপ। আর তোর ফুপুরে তো ওই স্বামী ছাইড়া দিছে। শালি ফজল ডাক্তারের লগে পরক্রিয়া করতো। ফজলের বউ ও পুরো এলাকার সামনে কাপড় ছাড়া করছে, এখনো পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আর তোর ফুফাতো ভাই তো মাদক মামলায় জেলে। আর তোর বাপ বলার আগে জসিম হাজির হলো সেখানে। জসিমকে দেখে নবনীতা আর তার মা যেন নির্বাক। ওর দুটো হাত নেই। জসিম ধীরে পায়ে এগিয়ে এলো নবনীতার নীলুফার সামনে। তারপর নিজের স্ত্রী আর কন্যার সামনে মাথা নত করে আচমকা নীলুফার সামনে বসে কেঁদে উঠলো। বলল, আমাকে ক্ষমা কর নীলু, তুই আমার জন্য কত কি করলি। আর আমি নিজের মা বোনের কথায় তোকে কত কষ্ট দিয়েছি। আসলে আমি কাপুরুষ, নিজের মেয়েটাকে নরকে ঠেলে দিচ্ছিলাম। সে পাপের শাস্তি এখন পাচ্ছি। এবার নবনীতা বলে উঠল, আমরা আপনার পাপ পুণ্যের গান শুনতে আসিনি মিস্টার জসিম। এই নেন ডিভোর্স পেপার, এটাতে সই করে দিবেন। সই না করলেও 3 মাস পরে এমনিতে ডিভোর্স হয়ে যাবে। বলে এক মুহূর্ত দেরি না করে নবনীতা মায়ের হাত ধরে সে বাসা থেকে বেরিয়ে গেল। অবশেষে মুক্তি পেল নীলুফার। নবনীতাও আজ খুশি, অবশেষে তার মা নিজের লড়াইয়ে জয়লাভ করলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। কেমন লাগলো মা মেয়ের এই গল্পটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার 17 বয়সে প্রথম সন্তান হয় একটি পরীর মতো মেয়ে, কিন্তু সেই মেয়েকে আমার স্বামী কোনোদিন কুলে নেয়নি, আমার শাশুড়িও নেয়নি। তারা চেয়েছিল প্রথম সন্তান ছেলে হবে, যে বংশ রক্ষা করবে। আমার মেয়েটাকে এই সংসারে আমি ছাড়া ভালোবাসার মতো কেউ ছিল না। একা হাতে বুকের সমস্ত ওম দিয়ে ওকে আগলে রেখেছিলাম। 3 বছর পর আমার কুলে এলো এক পুত্র সন্তান। পুরো পরিবারে যেন আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু সেই খুশির জোয়ারের মাঝে আমার বুকটা ফেটে যাচ্ছিল। 3.5 বছরের ছোট্ট মেয়েটা আমার তখন ফেল ফেল করে তাকিয়ে থাকতো। সবাই যখন নতুন জন্ম নেওয়া ভাইকে নিয়ে মাতোয়ারা, আমার ময়না তখন ক্ষুধার্ত পেটে মায়ের একটুখানি স্পর্শের জন্য কেঁদে মরতো। আমি বাড়ি ফেরার পর ও যখন আমাকে জড়িয়ে ধরেছিল, তখন থেকে ওর প্রতি সবার অবহেলা যেন এক পাহাড় সম দূরত্বে রূপ নিল। ভাই বড় হওয়ার সাথে সাথে অবহেলাও বাড়তে লাগলো। ভালো বড় মাছের পেটিটা যেত ছেলের পাতে, আর ময়নার কপালে জুড়ত কাটা ভরা লেজের অংশ। আমি লুকিয়ে লুকিয়ে আমার কলিজার টুকরোটাকে ভালো খাবারটা খাওয়াতাম। আমার স্বামী যখন ছেলেকে কুলে নিয়ে আহ্লাদ করতো, আমার ছোট্ট মেয়েটা চাতক পাখির মতো তৃষ্ণার্ত চোখে বাবার মুখের দিকে তাকিয়ে থাকতো। অথচ কি আশ্চর্য, এত অবহেলা পেয়েও খাওয়ার আগে সেই কচি গলায় ও আমাকে জিজ্ঞেস করতো, বাবা খেয়েছে মা? এই একটি কথা আমার চোখের জল বাদ মানত না। অবহেলা আর বঞ্চনার মাঝে রূপের ডালি নিয়ে বড় হতে লাগলো ময়না। কত কষ্টের মাঝে এসএসসি পাশ করার পর চারপাশ থেকে ওর বিয়ের প্রস্তাব আসতে লাগলো। রূপের ছটায় চারপাশের মানুষ মুগ্ধ হলেও আমার স্বামী যেন কোনো ভ্রুক্ষেপ ছিল না। অনেক কষ্টে জমানো কিছু টাকা দিয়ে ওকে একটা স্থানীয় কলেজে ভর্তি করালাম। নিজের খরচ চালাতেও পাশের বাড়ির একটা পিচ্ছিকে পড়ানো শুরু করলো। আর অন্যদিকে অন্ধ স্নেহে মাথায় ওঠা আমার ছেলে ক্লাস 8-এই বাপের মুখে মুখে তর্ক করা,
ঘরের জিনিসপত্র ভাঙচুর করা শুরু করে দিল। সবার আদরের ধন দিন দিন যেন একটা হিংস্র বাদরে পরিণত হচ্ছিল। আমার মেয়ে যে মেয়েকে টিউশনি পড়াতো, সেই মেয়ের বাবা হঠাৎ একদিন আমার কাছে এসে বললেন, ভাবি আপনাকে একটা খুশির খবর দিতে চাই। আমি তখন বললাম, আমাকে খুশির খবর দিবেন, কিন্তু কেন? তিনি তখন বললেন, আমি শহরে যে ফ্যাক্টরিতে কাজ করি, সেই ফ্যাক্টরির মালিক আমার বাসায় এসেছিল তখন। ময়না আমার মেয়েকে পড়াচ্ছিল তখন। তিনি আপনার মেয়েকে তিনি তার ছেলের জন্য পছন্দ করে ফেলেছেন। তারপর তার ছেলেকেও আমার বাড়িতে এনে আপনার মেয়েকে লুকিয়ে দেখিয়েছিল। ছেলেও ময়নাকে পছন্দ করে ফেলেছে। আমি তার কথা শুনে চুপ করেছিলাম। তিনি আবারও বললেন, ভাবি ছেলেদের এখন অনেক ভালো অবস্থা। শহরে 2-3টা বাড়ি আছে, নিজেদের ফ্যাক্টরি আছে, লোকও অনেক ভালো। আপনি কথা বলে দেখতে পারেন। আমি কি ভেবে যেন বলেছিলাম, মেয়েকে এত দূর বিয়ে দিব, ছেলে কেমন না কেমন হবে। তখন সে বলল, ভাবি আমি গ্যারান্টি দিচ্ছি, ছেলে এবং ছেলের পরিবার অনেক ভালো। ছেলের একটা ছোট্ট বোন আছে। আর একটা কথা ভাবি, আপনি যদি রাজি হন তাহলে আপনাদের একটা টাকাও খরচ হবে না এই বিয়েতে। আপনাদের বাড়ি ঘর সাজানো থেকে শুরু করে সব ছেলে পক্ষ করবে। আমি তখন তাকে বললাম, আপনাকে আমি কাল জানাবো। সে চলে গেল। আমি রাতে স্বামীকে এই কথা বললাম। তিনি বললেন, আমার যেটা ভালো মনে হয় সেটাই করতে। তার কথা শুনে আমার চোখে পানি এসে পড়েছিল। আমি আর কোনো কথা বলিনি। এই সম্পর্কে আমি আমার মেয়ের সাথে কথা বলি। আমার মেয়ে আমার হাত ধরে মায়া ভরা কণ্ঠে বলে, মা তুমি যা করতে বলবে আমি সেটাই করব। তারপর তাদেরকে আমি রাজি এটা বলে দেই। বিয়ের 2 দিন আগে থেকে আমার বাড়ি সাজানোর জন্য লোক পাঠিয়ে দেয়। আমার স্বামী তখন কাজের অজুহাতে দূরে দূরে থাকতো। বিয়ের দিনও সে দূরে ছিল। মেয়েকে বিদায় দেওয়ার সময় আমার মেয়ে তার বারবার তার বাবার কথা বলছিল। আমাকে বলছিল, বাবাকে একটিবার ডাকো মা, একটিবার তাকে জড়িয়ে ধরবো আম্মু, কান্না করতে করতে বলছিল। আমি তাকে লুক দিয়ে ডেকে পাঠিয়েছিলাম। আমার মেয়ে গাড়িতে ওঠার সময় সে আসলো। মেয়ে ইশারায় তাকে কাছে আসতে বলল। কাছে আসতেই ময়না তখন হঠাৎ করে তার বাবাকে জড়িয়ে ধরে বুকে কান্না করে দিল। কিন্তু তার বাবা তাকে কিচ্ছু বলল না। যাওয়ার সময় মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাবার কাছে এসে বলল, ভালো থেকো বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া কইরো। বিয়ের পর ময়না সরাসরি চলে গেল মস্ত বড় শহর ঢাকায়। ওর স্বামী যেমন দেখতে সুপুরুষ, তেমনি তার ব্যবহারও সোনার মতো খাঁটি। শ্বশুর শাশুড়িও ময়নাকে চোখের মনি করে রেখেছে। বঞ্জনা সয়ে বড় হওয়া আমার মেয়েটা অবশেষে যেন একটু শান্তির নীড় খুঁজে পেল, ভালোবাসার পরশ পেল। এদিকে আমার নিজের ঘরটা যেন তাসের ঘরের মতো ভাঙতে শুরু করছে। আমাদের আদরের সোনার ছেলে এখন আর তার বাবাকে মানুষ বলে গণ্য করে না। অবাধ্যতা এখন সীমা ছাড়িয়ে গেছে। দিন দিন সে আরো অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে। সামান্য কিছু নিয়ে রাগ হলে ঘরের দামি জিনিস আছাড় দিয়ে ভাঙা, মা বাবাকে অজস্র ভাষায় গালিগালাজ করা এখন ওর রোজকার নিয়ম। ছেলের এই রুদ্রমূর্তি আর অসভ্য আচরণ দেখে যে বাবা একদিন ওকে মাথায় তুলে নেচেছিল, সে এখন চোরের মতো কোণঠাসা হয়ে মুখ বুজে বসে থাকে। অনুশোচনার অপমানে তার মাথাটা সবসময় নিচু হয়ে থাকে। আজ ময়নার বিয়ের 22 দিন কেটে গেছে। নতুন জামাইকে সাথে নিয়ে আজই প্রথম আমার ময়না বাপের বাড়িতে ফিরে আসবে। এই আনন্দের খবরটা যখন আমার স্বামীকে দিতে গেলাম, বুকটা ধুপ করে উঠলো তার কথা শুনে। সে অত্যন্ত শীতল আর উদাসীন গলায় বলল, আসবে ভালো কথা, তা আমি কি করব? আমি দীর্ঘশ্বাস ফেলে মন খারাপ করে বললাম, নতুন জামাই প্রথমবার শ্বশুর বাড়িতে পা রাখবে, একটু ভালো মন্দ রান্না বান্নার আয়োজন তো করতে হবে। ঘরে ফ্রিজে তো এক টুকরো মাছ মাংস কিচ্ছু নেই। আমার কথা শেষ হতেই সে হঠাৎ ফেটে পড়লো চরম ক্ষোভে আর হতাশায়। রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, এগুলো গিয়ে তোমার ওই গুণধর ছেলেকে বলো। আমার সব টাকা পয়সা শেষ করে একেবারে পথে বসিয়ে দিয়েছে সে। আলমারিতে রাখা জমানো 40,000 টাকা লুকিয়ে চুরি করে নিয়ে গেছে সে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সব শেষ করে দিয়েছে। কথাগুলো বলতে বলতে তার কণ্ঠটা হঠাৎ যেন একদম ভেঙে গেল। এত বছর পর তার চোখে আমি এক অদ্ভুত অসহায়ত্ব আর পরাজয়ের গ্লানি দেখতে পেলাম। এক লহমায় যেন মানুষটা বুড়িয়ে গেছে। আমার দিকে চেয়ে অত্যন্ত নরম আর কান্নাসিক্ত সুরে বলল, এখন আমার পকেটে আর একটা টাকাও অবশিষ্ট নেই গো। তুমি যেভাবে পারো নিজের মতো করে একটা ব্যবস্থা করো। বাবার অবহেলা পাও মেয়েটা আজ রাজমহল থেকে আলো হয়ে ফিরছে। নতুন জামাইয়ের জন্য কি আয়োজন করব এটা ভেবে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। তারা সন্ধ্যা আসবে, এখন দুপুর পার হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কিছু আয়োজন করতে পারলাম না। দুপুরের তপ্ত রোদ তখন পশ্চিমে হেলে পড়েছে। কপালে চিন্তার ভাঁজ, কি দিয়ে বরণ করবো আমার রাজকন্যাকে। আর যে জামাই আমার বুক জুড়ে আলো নিয়ে এসেছে তাকেই বা কি খেতে দিব। ঠিক তখনই বাড়ির বাইরে একটা গাড়ির হর্নের আওয়াজ পাওয়া গেল। বুকটা ধক করে উঠল। সন্ধ্যা নামার আগে বাড়ির সামনে এসে থামলো একটি কালো চকচকে গাড়ি। গাড়ি থেকে প্রথমে নামলো ময়নার স্বামী। যেমন সুন্দর চেহারা তেমনি তার নম্র অবয়ব। তারপর নামলো আমার ময়না। এতটুকু বদলায়নি আমার মেয়েটা। শুধু চোখের নিচে সেই কালো দাগটা উধাও হয়ে সেখানে এক স্বর্গীয় তৃপ্তি খেলা করছে। গাড়ি থেকে নামতেই ময়না মা বলে এসে আমাকে জড়িয়ে ধরলো। কতদিন পর আমার কলিজার টুকরোটাকে বুকে পেলাম। আমার বুক ফেটে কান্না চলে এলো। জামাই এসে আমাকে সালাম দিল। তার সেই নরম ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু অবাক কাণ্ড, গাড়ি থেকে একের পর এক বাজারের ব্যাগ নামতে লাগলো। জামাই নিজে হাতে সেসব ঘরে নিয়ে তুললো। ব্যাগগুলো খুলতে আমার চোখ চড়ক গাছ। তাতে রয়েছে প্রকাণ্ড এক বোয়াল মাছ, তাজা রুই মাছ, খাসির মাংস আর দুটো দেশি মোরগ।
পোলাওয়ের চাল থেকে শুরু করে ঘি কি নেই সেখানে। জামাই হেসে বলল, আম্মা আসার পথে ভাবলাম একবারে বাজারের কাজটা সেরেই আসি, আপনি কষ্ট করে রান্নাটা বসিয়ে দিন। শুধু বাজার নয়, ময়না একটা বড় শপিং ব্যাগ আমার হাতে দিল। ব্যাগ খুলে দেখি সুতোয় বোনা অত্যন্ত চমৎকার দুটি জামদানি শাড়ি। ময়না আমার গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, তোমার জন্য এনেছি মা। আর এই দেখো, ও ব্যাগ থেকে বের করলো দুটো ধবধবে সাদা চমৎকার পাঞ্জাবি আর একটা দামি ব্র্যান্ডের হাত ঘড়ি। ঘড়িটা ও আর ছোট ভাইয়ের জন্য এনেছে, যে ভাই ওকে কোনোদিন আপু বলে সম্মান করেনি। আজও যার অত্যাচারের ঘরটা নরক হয়ে আছে, বোন কিন্তু তার কথা ভুলেনি। আমি রান্নাঘরে গিয়ে তড়িঘড়ি করে চুলা ধরালাম। ময়নাও এসে আমার সাথে হাত মিলে কাজে লেগে গেল। মায়ের হাতের রান্না আর মেয়ের হাতের জাদু দুইয়ে মিলে অল্প সময় তৈরি হয়ে গেল রাজকীয় সব পদ। সুগন্ধে পুরো বাড়ি মম করতে লাগলো। ঠিক সন্ধ্যা পার হতেই ময়নার বাবা বাহিরের ঘরের অন্ধকারে কোণ থেকে ধীরে পায়ে বেরিয়ে এলো। অপমান, লজ্জায় আর পকেটে টাকা না থাকায় গ্লানিতে মানুষটা গত কয়েকদিন ধরে যেন লুকিয়েছিল। তার পরনে মলিন ফতুয়া, চোখ দুটো কোটরে বসা। ময়না তখন ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছিল। বাবাকে দেখা মাত্রই তার চোখ দুটো চকচক করে উঠল। ও সব কাজ ফেলে ঘর থেকে শপিং ব্যাগগুলো এনে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। ওর দু হাতে পরম যত্নে ধরা সেই নতুন পাঞ্জাবি দুটো, ময়নার পাঞ্জাবি দুটো বাবার গায়ের সামনে মেলে ধরে মায়াবী গলায় বলল, বাবা এই দেখো, তোমার জন্য পাঞ্জাবি দুটো আমি নিজে পছন্দ করে এনেছি। একটু পরেই আমরা সবাই একসাথে খেতে বসবো। তুমি এটা একটু পরে দেখো তো ঠিকঠাক লাগে কিনা। তুমি তো আগের চেয়ে অনেক শুকিয়ে গেছো বাবা, একটু বড় হতে পারে মনে হচ্ছে এখন। মেয়ের কণ্ঠে সেই অবারিত স্নেহ, সেই চিরন্তন বাবা ডাক, যা কোনোদিন অবহেলার বদলে একটুও ফিকে হয়নি, তা যেন আজ বজ্রের মতো আঘাত করলো আমার স্বামীর বুকে। যে মেয়েকে কোনোদিন কুলে নেয়নি, একটু আদর করেনি, যে মেয়ে একটু ভালো খাওয়ার আশায় চাতকের মতো চেয়ে থাকতো বাবার দিকে, আমার স্বামী আজ নিজের আবেগ ধরে রাখতে পারলো না। সারা জীবনের পাপ, অনুশোচনা, গ্লানি এক মুহূর্তে বাঁধ ভেঙে বেরিয়ে এলো। কোনো কথা না বলে এক লহমায় তিনি ধপ করে ময়নার পায়ের উপর পড়ে গেলেন। মেয়ের দুটো পা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠলেন। কান্নায় ভেঙে পড়া গলায় বললেন, আমারে মাফ করে দে মা, আমি মানুষ না, আমি পশু পাখির চেয়ে অধম। তোমার আমি সারা জীবন পথের কাটা ভাবতাম, আর তুমি আজকে অন্ধকার ঘরে আলো নিয়ে এলে। আমাকে মাফ করে দাও মা, আমারে মাফ করে দাও। বাবার এই রূপ দেখে ময়না চমকে উঠলো। ও তড়িঘড়ি করে নিচে বসে বাবার কাঁধ ধরে টেনে তোলার চেষ্টা করলো। বাবা এ কি করছো তুমি? সি বাবা, তুমি আমার সম্মান, আমার জন্মদাতা, ওঠো বাবা ওঠো। ঘরের এক কোণে দাঁড়িয়ে তখন আমার সেই অবাধ্য ছেলেও এই দৃশ্য দেখছিল। যে বোনকে সে কোনোদিন ভালোবাসেনি, আজ তার এই সম্মান আর নিজের বাবার এই চরম অসহায়ত্ব দেখে ওর ভেতরে হিংস্র ভাবটা যেন কমে আসছে। ও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমিও চোখের জল ধরে রাখতে পারলাম না। পুরো ঘরে তখন এক অদ্ভুত নীরবতা। শুধু আমাদের সকলের চোখের জল ধুইয়ে দিচ্ছিল বছরের পর বছর জমে থাকা সমস্ত অভিমান আর অবহেলার কালো মেঘ। আমার স্বামী ময়নাকে জড়িয়ে ধরে উঠে দাঁড়ালেন। ময়না নিজের আঁচল দিয়ে বাবার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আজ আর কোনো কান্না নয় বাবা, আজ আমরা সবাই একসাথে আনন্দ করব। নতুন পাঞ্জাবি পরে বাবা এখন খাওয়ার টেবিলে বসলেন। তখন ময়না পরম মমতায় তার পাতে বড় মাছের পেটিটা তুলে দিল। বাবা খাওয়ার টেবিলে বসে অজোরে কাঁদতে কাঁদতে আশীর্বাদ করলেন। বহু বছর পর আজ আমার এই ভাঙা ঘরে চাঁদের আলো পড়েছে। অবহেলার জাতকলে পিষ্ট হওয়া আমার ময়না আজ শুধু নিজের সংসারে রানী নয়, বাপের ঘরেও সে আজ রাজকীয় আলো নিয়ে ফিরে এসেছে। রক্তের আসল টান ছেলে মেয়ে ভেবে হয় না, বরং অন্তরের ভালোবাসায় হয়। তা আজ প্রমাণিত। একটি সুন্দর তৃপ্তিময় হাসিতে ভরে উঠল আমাদের ছোট্ট পরিবারটি। অবশেষে আমাদের ঘরে ফিরে এলো এক স্বর্গীয় শান্তি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। বাবার বিয়ের বরযাত্রী হিসেবে যাচ্ছি আজকে 16 বছর বয়সী একজন মেয়ে হয়ে। বাবার বিয়ে দেখা হয়তো অন্য মেয়েদের জন্য লজ্জাজনক, কিন্তু আমার আজকে অনেক আনন্দ লাগতেছে। বাবার জন্য নিজে পছন্দ করে বিয়ের পাঞ্জাবি কিনে দিয়েছি। নতুন মায়ের জন্য বেনারসি শাড়িও আমি নিজে পছন্দ করে কিনেছি। আপনারা হয়তো ভাবছেন, তাহলে আমার জন্মদাত্রী মা মানে আমার বাবার প্রথম স্ত্রী কোথায়? আমার মা আমাদের জন্য 10 বছর আগে মৃত। তিনি বেঁচে আছেন, তবে আমার বাবার কাছে মৃত। 10 বছর আগে যখন আমার বয়স 6 বছর ছিল, তখন আমাদের সংসারটা সুখের ছিল। আমি বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে ছিলাম। বাবা মায়ের বিয়ের 2য় বছরে আমার জন্ম হয়। বাবা একটি নামকরা এনজিওতে চাকরি করতেন। চাকরির সুবাদে বাবাকে অন্য একটি জেলায় থাকতে হতো, আর আমি আর মা গ্রামের বাড়িতেই থাকতাম। ছুটির দিনগুলোতে বাবা বাড়িতে এলে আমাদের ঘরটা আনন্দে ভেসে যেত। কিন্তু এই আনন্দের দিনগুলো যে এত দ্রুত শেষ হয়ে যাবে তা আমরা কেউ কল্পনাও করিনি। একদিন মা বাবাকে ফোন করে বলল, রিমির তো স্কুলে যাওয়ার বয়স হয়ে গেছে, এখন ওকে স্কুলে ভর্তি করাতে হবে। গ্রামে তেমন কোনো ভালো স্কুল নেই, তুমি তো শহরে
শহরে থাকো, ওখানে তো অনেক ভালো ভালো স্কুল আছে, বাচ্চাদের ওখানে রিমিকে পড়ালে ভালো হতো। বাবাও শুনে খুব খুশি হলেন। ফোনের ওপাশ থেকে বাবার কণ্ঠে আনন্দ স্পষ্ট টের পাওয়া যাচ্ছিল। বাবা বলেন, হ্যাঁ আমিও তো ঠিক তাই ভাবছিলাম। এক কাজ করি, আমি খুব দ্রুত একটা বাসা খুঁজে তোমাদের এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। বাবার কথা নড়চড় হলো না। এক সপ্তাহের মধ্যেই শহরের প্রাণকেন্দ্রে চমৎকার একটি বাড়ি ভাড়া করে আমাদের নিয়ে এলেন। আমাদের যে আনন্দের সীমা রইল না। কত নতুন মানুষ, নতুন পরিবেশ। কয়েকদিনের মধ্যে আমাদের শহরে একটা বেশ সুন্দর স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো। বাবা মাকে বুঝিয়ে বললেন, আমি তো সকালে অফিসে চলে যাই, তাই তুমি রিমিকে প্রতিদিন স্কুলে নিয়ে আসা যাওয়া করবে। ওর নিরাপত্তা নিয়ে যেন কোনো কমতি না থাকে। প্রথম 3-4 মাস আমাদের দিনগুলো খুব ভালোই কাটছিল। বাবা সকালে অফিসে যেতেন, মা আমাকে স্কুলে পৌঁছে দিতেন, আবার ছুটির পর হাসি মুখে বাড়ি নিয়ে আসতেন। কিন্তু আস্তে আস্তে কেমন যেন বিষাদের হাওয়া বইতে শুরু করলো। মা কেমন যেন বদলাতে শুরু করলেন। যে মা আমাকে নিয়ে ব্যস্ত থাকতেন, সেই মা হঠাৎ করে আমাকে স্কুলে নামিয়ে দিয়ে কোথায় যেন চলে যেতেন। প্রতিদিন দেখতাম একটা অচেনা ছেলে বাইক নিয়ে স্কুলের সামনে আসতো, আর মা সেই বাইকের পেছনে উঠে হাওয়া হয়ে যেত। আমি তখন অনেক ছোট, বয়স মাত্র 6 বছর। এত জটিলতা বা পাপ পুণ্য বোঝার ক্ষমতা আমার ছিল না। তবে স্কুলের দোতলার বারান্দায় দাঁড়িয়ে প্রতিদিন দেখতাম স্কুল ছুটি হওয়ার ঠিক আগের মুহূর্তে সেই ছেলেটি মাকে আবার বাইকে থেকে নামিয়ে দিয়ে যেত। মা এসে মিষ্টি হেসে আমার হাত ধরে বলতেন, চল রিমি বাড়ি যাই। এরপর থেকে মা আর আগের মতো ছিলেন না। বাবা বাড়ি ফিরলেই টাকার জন্য অশান্তি শুরু করতেন। মাকে আলাদাভাবে টাকা দিতে হতো। বাবা না বলতে পারতেন না। কষ্ট করে হলেও মায়ের চাওয়া পূরণ করতেন। সেই টাকা দিয়ে মা খুব সেজে গুজে দামি দামি শাড়ি কিনতেন। সকালে আমাকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য নাম করে সেজে গুজে শাড়ি পরে ওই ছেলের সাথে ঘুরে বেড়াতেন। ঘটনার প্রায় 6 মাস পর একদিন না বুঝে সহজ সরল মনে আমি বাবাকে বলে ফেললাম, বাবা স্কুল ছুটি হওয়ার পরে না মা আমাকে নিতে আসে, আর প্রতিদিন একজন অচেনা ছেলের সাথে মা বাইকে করে আসে, তারপর আমাকে নিয়ে যায়। আমার কথাটা শোনা মাত্রই বাবার চোখ দুটো যেন স্থির হয়ে গেল। মনে হলো বাবার মাথায় আকাশ ভেঙে পড়লো। যে মানুষটি সারা জীবন কষ্ট করে আমাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করছেন, তার মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সেদিন রাতে আমাদের বাসায় যেন ঝড় বয়ে গেল। বাবার মায়ের মধ্যে তীব্র ঝগড়া হলো। বাবা শান্ত গলায় কৈফিয়ত চাইলে মা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠলেন। ঝগড়ার এক পর্যায়ে মা ধপ করে আমার রুমে এসে আমাকে একটা সজোরে থাপ্পড় মারলেন। চিৎকার করে বললেন, এই মিথ্যাবাদী মেয়ে, তুই তোর বাপের কাছে সব বানিয়ে মিথ্যা কথা বলেছিস কেন? ছোট্ট আমি মায়ের ওই নিষ্ঠুর চর খেয়ে অঝরে কান্না করতে লাগলাম। কান্নার শব্দ শুনে বাবা ছুটে এলেন। মায়ের এমন হিংস্র রূপ দেখে বাবা নিজেকে ধরে রাখতে পারলেন না। বাবা এগিয়ে এসে মাকে আরেকটা থাপ্পড় মারলেন। তারপর আমাকে আলতো করে কুলে তুলে নিয়ে শান্ত করার জন্য বারান্দায় চলে গেলেন। ওই রাতে বারান্দায় দাঁড়িয়ে বাবার চোখের জল আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম। তারপরের কয়েকটা দিন একটা অদ্ভুত নীরবতা কাটলো। আমাকে আর স্কুলে নিয়ে গেল না মা। বাবাও এ নিয়ে আর নতুন করে কিছু বললেন না। মা সারাটা দিন গম্ভীর হয়ে চুপচাপ থাকতেন, কারোর সাথে কথা বলতেন না। কিন্তু বাবা সকালে অফিসে চলে যাওয়ার পরপরই মা নিজের রুমে দরজা বন্ধ করে দিতেন। আমি দরজার বাইরে থেকে শুনতাম মা ভেতরে বসে কারোর সাথে ফিসফিস করে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন। একদিন সন্ধ্যায় বাবা অফিস থেকে অফিস ব্যাগ হাতে নিয়ে বাসায় ফিরলেন। ব্যাগে এনজিওর অফিসের প্রায় 7 লক্ষ টাকা ছিল, যা পরের দিন সরকারি ব্যাংকে জমা দেওয়ার কথা। কিন্তু হঠাৎ প্রচন্ড মাথা ব্যথার কারণে বাবা ব্যাংকে না গিয়ে সরাসরি বাসায় চলে এসেছিলেন। ভেবেছিলেন রাতটা বিশ্রাম নিয়ে কাল সকাল 10টা বাজলে ব্যাংকে টাকা জমা দিয়ে দিবেন। বাবার চেহারায় অসুস্থতার স্পষ্ট ছাপ দেখে মা খুব সহানুভূতির ভান করলেন। বাবা টাকা ভর্তি ব্যাগটা ঘরের আলমারিতে রেখে ফ্রেশ হয়ে এসে মাথা ব্যথার কারণে না খেয়ে শুয়ে পড়লেন। একটু রাত হতেই মা রান্নাঘর থেকে 1 গ্লাস গরম দুধ নিয়ে এসে বাবার হাতে দিলেন। বাবার কোনো প্রশ্ন না করে সরল বিশ্বাসে দুধটুকু খেয়ে তোয়ালে দিয়ে মুখ মুছে ঘুমিয়ে পড়লেন। মা আমাকে 1 গ্লাস দুধ খাইয়ে দিয়ে বাবার পাশে শুয়ে পড়তে বললেন। দুধটুকু খাওয়ার পরে আমার চোখের পাতা অসম্ভব ভারী হয়ে এলো, যেন গভীর কোনো ঘুমের দেশে আমি তলিয়ে গেলাম। পরদিন সকাল 10টায় বাবার ঘুম ভাঙলো। চোখের সামনে দেয়ালগুলির দিকে তাকিয়ে বাবা চমকে উঠলেন। 10টা বেজে গেছে। বাবা তাড়াহুড়ো করে আমার শরীরে হাত দিয়ে আমার ঘুম ভাঙালেন। তারপর ড্রয়িং রুমে গিয়ে দেখতেন ঘরের প্রধান দরজা খোলা, আর মা কোথাও নেই। ঘর, বারান্দা, রান্নাঘর সব জায়গা হন্তদন্ত হয়ে খুঁজলেন, কিন্তু মায়ের কোনো চিহ্নই নেই। এরপর বাবার বুকটা কেঁপে উঠলো। দৌড়ে গিয়ে আলমারির দরজা খুলে দেখলেন অফিসে সেই ব্যাগটা পড়ে আছে, কিন্তু তার ভেতরে 7 লক্ষ টাকার 1 টাকাও নেই। বাবার মাথায় যেন তখন আকাশ ভেঙে পড়লো। প্রতিবেশীরা এসে সান্ত্বনা দেওয়ার বদলে সিসি করতে লাগলো। সবাই বলতে লাগলো ওই পরপুরুষের সাথে মা টাকা পয়সা সব নিয়ে পালিয়ে গেছে। ঠিক তখনই বাবার ফোনটা বেজে উঠলো। ওপাশ থেকে এনজিওর ম্যানেজার সাহেব কড়া গলায় তাগাদা দিলেন টাকার জন্য। ফোনটা কানের কাছে ধরতেই ওপাশ থেকে ম্যানেজারের কড়া গলার আওয়াজ ভেসে এলো, রাজীব সাহেব ব্যাপার কি? 10টা তো বেজে পার হয়ে গেল। ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদের কপিটা এখন অফিসে পৌঁছালো না কেন? বাবার হাত পা তখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। বুকের ভেতরটা যেন তুলপাল করে উঠছে। বাবা কোনো মতে কাপা গলায় বললেন, স্যার একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার আলমারি থেকে এনজিওর 7 লক্ষ টাকা চুরি হয়ে গেছে স্যার।
ওপাশ থেকে ম্যানেজার সাহেবের গর্জন ভেসে এলো। কি বলছেন এসব ফালতু কথা? চুরি হয়ে গেছে মানে? আপনি তো দায়িত্বশীল কর্মী, এসব নাটক বন্ধ করুন। 1 ঘন্টার মধ্যে টাকা ব্যাংকে ঢোকান, নইলে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। বাবার মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। আমাদের ভাঙ্গা সংসারের খবর, মায়ের ওই নির্মম বিশ্বাসঘাতকতা লোকমুখে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। প্রতিবেশীরা এসে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, দরজার বাইরে দাঁড়িয়ে কানাঘোষা শুরু করে দিল। কেউ কেউ উচ্চস্বরে বলে উঠল, দেখছো কাণ্ড, বাপের বয়সী বউ বানিয়ে রাখলে তো এমনই হবে। পরপুরুষের হাত ধরে শেষমেশ অফিসের টাকাটা নিয়েও কেটে পড়লো। পরের কয়েকটা দিন বাবার উপর দিয়ে যেন কেয়ামতের ধেয়ে গেল। এনজিওর কর্তৃপক্ষ বাবাকে কোনোভাবে বিশ্বাস করতে চাইল না। চুরির মামলা এড়াতে এবং নিজের সম্মান বাঁচাতে বাবা বাধ্য হলেন জীবনের সবটুকু জমানো সম্বল ঢেলে দিতে। অনেক কষ্ট করে নিজের জমানো সঞ্চয় আর ডিপিএস এ 7 লক্ষ টাকা জরিমানা দিয়ে বাবা চাকরিটা থেকে পদত্যাগ করলেন। বাড়ি ফিরে বাবা সোজা মায়ের ঘরে ঢুকে আলমারি থেকে মায়ের সমস্ত দামি দামি শাড়ি আর জামা কাপড় বের করে এনে স্তূপ করলেন। তারপর একটা দেয়াশলাই কাঠি জেলে আগুন জ্বালিয়ে দিলেন সেই স্তূপে। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই আগুনের দিকে তাকিয়ে বাবার চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল জল আর চরম ক্ষোভ। যেন সেই আগুনের মায়ের রেখে যাওয়া বিষাক্ত স্মৃতিগুলোকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে তিনি। শহরের পাট চুকিয়ে বাবা আমাকে আর আমার সামান্য জিনিসপত্র নিয়ে চলে এলেন গ্রামের বাড়িতে দাদির কাছে। ভেবেছিলেন নিজের ভিটে মাটিতে হয়তো একটু মানসিক শান্তি মিলবে, কিন্তু না, মানুষের মুখের বিষের চেয়ে বড় কোনো অভিশাপ হয়তো এই পৃথিবীতে আর নেই। হাটে বাজারে রাস্তার মোড়ে বাবাকে দেখলেই মানুষ কুরুচিপূর্ণ মন্তব্য করতে শুরু করলো। কি রে রাজীব, বউ সামলাতে পারলে না আর এসেছো গ্রামে মুখ লুকাতে? নিজের বউকে যে ধরে রাখতে পারে না সে আবার কিসের পুরুষ? মানুষের এইসব নির্মম কথা বাবার বুকে তীরের মতো বিদ্ধ। প্রতিদিন রাতে বাবা আড়ালে গিয়ে নিঃশব্দে কাঁদতেন। আমি দরজার পাশে থেকে সব দেখতাম, কিন্তু এই ছোট বয়সে বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা ছিল না। সব অপমান আর কষ্ট বুকে চেপে নিজে একদিন বাবা কঠিন সিদ্ধান্ত নিলেন। গ্রামের সমস্ত মায়া ত্যাগ করে আমাকে আর দাদিকে সঙ্গে নিয়ে সোজা ঢাকায় চলে এলেন। ঢাকায় বাবার এক পরিচিত লোক দয়া করে একটা ছোট্ট কোয়ার্টারে থাকার ব্যবস্থা করলো। একটি ছোটখাটো চাকরি জোগাড় করে দিলেন। বাবার সামান্য আয়ে আমাদের কোনো মতো সংসার চলতে লাগলো। একদিন রাতে দাদি বাবার কাছে এসে খুব অনুনয় বিনয় করে বললেন, রাজীব, তুই আর কতদিন একা একা থাকবি, কষ্ট টানবি? বয়স তো আর এখনো পার হয়ে যায় নাই, আরেকটা বিয়ে কর বাপ, সংসারে আরেকজন মানুষ দরকার। বাবা আমার দিকে এক নজর তাকালেন, আমার মাথায় হাত রেখে একদম শান্ত গলায় দাদিকে বললেন, না মা, আর না, রিমির বয়স এখনো অনেক কম, ওকে আমি কোনো সৎ মায়ের হাতে তুলে দিয়ে আর কষ্ট দিতে চাই না। যে মানুষ পেটে খেয়ে বুকে পড়ে সেই মানুষই তো বুকের সবচেয়ে বড় আঘাতটা করে গেছে। আমি আর কোনো মানুষকে বিশ্বাস করতে পারবো না। বাবার চোখে সেই নিঃশব্দ কষ্ট দেখে সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, বাবার হারিয়ে যাওয়া সব সুখ আমি একদিন ফিরিয়ে আনবই। সেই রাতে বাবার চোখের জল আর দৃঢ় প্রতিজ্ঞা দেখে আমার ছোট মনে যে সিদ্ধান্ত জন্ম নিয়েছিল, সময় বাড়ার সাথে সাথে তা আরো গভীর হতে শুরু করলো। দেখতে দেখতে 10টি বছর কেটে গেল। জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আমি এখন 16 বছরের এক কিশোরী। ঢাকায় আমাদের দিনগুলো যে খুব সহজ ছিল তা নয়। রাজীব হোসেন নামের যে মানুষটি একসময় এনজিওর বড় কর্মী ছিলেন, তিনি পরিবারের মুখে দুবেলার ভাত তুলে দেওয়ার জন্য দিন রাত এক করে খাটতেন। সকালে ভোরে উঠে কাজে বের হতেন আর ফিরতেন গভীর রাতে। সারাদিনের ক্লান্তি আর বয়সের ছাপ বাবার চেহারায় স্পষ্ট হয়ে উঠছিল, কিন্তু আমার পড়ালেখা বা চাহিদায় তিনি কখনো কোনো ঘাটতি দেননি। দাদিও বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে পড়েন, ফলে সংসারে অনেকটাই সামলাতে হতো আমাকে। এই 10 বছরে দাদি বহুবার বাবাকে আবার বিয়ে করার কথা বলেছেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই রাজিকান সেজে উপযুক্ত পাত্রীর খবর এনেছে, কিন্তু বাবার ওই একই কথা, আমার রিমি বড় হোক, ওর কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না। মা ছাড়া তো বড় হচ্ছে, সৎ মায়ের অবহেলা ওর ভাগ্যে আমি লিখতে চাই না। বাবা আমাকে আঁকড়ে ধরে নিজের সব সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে কাটিয়ে দিলেন। অথচ প্রতিদিন রাতে কাজ শেষে বাড়ি ফিরে বাবা যখন জানালার পাশে বসে খা খা করা ঘরের দিকে শূন্য চোখে তাকিয়ে থাকতেন, আমার বুকটা ফেটে যেত। বাবা মুখে কিছু না বললেও আমি স্পষ্ট বুঝতাম তার ভেতরের প্রচন্ড একাকিত্ব তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। একদিন দাদিকে সাথে নিয়ে আমি নিজেই শক্ত হয়ে দাঁড়ালাম। দাদিকে বললাম, দাদি, বাবা সারাটা জীবন আমাদের জন্য সব বিসর্জন দিল। এখন আমি বড় হয়েছি, সংসারে সব কাজ বুঝি, এবার বাবাকে আমাদের নতুন করে ভাবাতে হবে। প্রথমে বাবা রাজি হচ্ছিল না, আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে বললেন, মারে, তুই আমার মা, আমার সংসার, আমার আর কিচ্ছু দরকার নেই। আমি বাবার হাত দুটো ধরে শান্ত গলায় বললাম, বাবা, আমার জন্য তুমি অনেক করেছো, এবার আমার ইচ্ছেটা পূরণ করতে হবে। তোমার এই একাকিত্ব আমি আর সহ্য করতে পারছি না। তুমি যদি আবার নতুন করে হাসি মুখে বাঁচতে চাও, তবে আমি বুঝবো তুমি আমাকে সত্যি ভালোবাসো। আমার জেদের কাছে অবশেষে বাবার শক্ত মনটা গলে জল হয়ে গেল। দাদি আর আমি মিলে অনেক খোঁজাখুঁজির পর পাশের মহল্লার একজন খুব ভালো শান্ত স্বভাবের শিক্ষিত মেয়েকে পছন্দ করলাম। তার স্বামী মারা গেছে অল্প বয়সে অ্যাক্সিডেন্টে।
যিনি বাবাকে আর আমাদের এই ভাঙ্গা সংসারটাকে ভালোবাসায় বুড়িয়ে দিতে রাজি হলেন। বিয়ের দিন যতই এগিয়ে আসতে লাগলো, ঘরের থমথমে ভাবটা যেন কাটতে শুরু করলো। কয়েকদিন আগে সকালে উঠে আমি নিজেই বাজার ঘুরে বাবার জন্য একটা চমৎকার রেশমি সুতার গলায় কাজ করা সাদা পাঞ্জাবি পছন্দ করে কিনেছি। আর আমার নতুন মায়ের জন্য কিনেছি গাঢ় লাল রঙের একটা ঐতিহ্যবাহী বেনারসি শাড়ি। শাড়িটার ভাঁজ খোলার সময় আমার চোখ দুটো আনন্দের জলে ভরে উঠছিল। দাদি শাড়ি আর পাঞ্জাবি দেখে মাথায় হাত রেখে দোয়া করে বললেন, বোন রে, তুই আজ সত্যিই তোর বাপের হারিয়ে যাওয়া সুখটা ফিরিয়ে আনলি। বিয়ের দিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেরই বিশ্বাস হচ্ছিল না। সাজগোজ শেষ করে বের হতেই ঘরের কোণে বাবাকে দেখলাম। নতুন পাঞ্জাবিটা পরে একদম বরের সাজে প্রস্তুত। বাবার চোখে এক অদ্ভুত লজ্জা আর একরাশ স্বস্তি। যে মেয়ে 16 বছর বয়সে দাঁড়িয়ে বাবার বিয়ের বরযাত্রী হতে যাচ্ছে, তাকে হয়তো সমাজ অন্য চোখে দেখবে, অনেকে হয়তো আড়ালে হাসাহাসি করবে, বলবে লজ্জাজনক। কিন্তু আমার কাছে আজ পৃথিবীর সবচেয়ে বড় আনন্দের দিন। মায়ের বিশ্বাসঘাতকতার যে মানুষটার জীবন সারকার হয়ে গিয়েছিল, আজ নিজের হাতে সেই বাবাকে নতুন এক জীবনের দিকে নিয়ে যাচ্ছি। আজ আমি হাসি মুখে গর্বের সাথে বরযাত্রী গাড়িতে উঠেছি। এবার যে আমাদের সত্যিকারের সুখের অপেক্ষা শেষ হতে চলছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ইনশাল্লাহ খুব দ্রুত বাকি অংশ শেয়ার করবো। আজকের মতো আল্লাহ। আমার শ্বশুর শাশুড়িকে আমি আমার বাবা মায়ের থেকেও বেশি ভালোবাসি। কেন এত ভালোবাসি জানেন? কারণ তারা কোনোদিন আমাকে পুত্রবধূ হিসেবে নয়, নিজের মেয়ে হিসেবে দেখেছেন। আমার যদি কোনো ভুল হয় আর আমার স্বামী রাগ করে, দুটো কথা বলে আমাকে, তখন আমার শাশুড়ি আগে ছেলের দিকে তাকিয়ে বলবেন, ওর কতটুকুই বা বয়স হয়েছে, সংসার করতে করতে সব শিখে যাবে, আর একটা কথাও বলবি না ওকে। ব্যাস, আমার স্বামীও চুপ হয়ে যায়। দুপুরে স্বামী অফিসে থাকলে শাশুড়ি নিজের হাতে আমার মাথায় তেল দিয়ে দেন। শ্বশুর বাজারে গেলে আমার জন্য কিছু না কিছু নিয়েই ফেরেন। অথচ ছোটবেলায় নিজের বাবা মায়ের কাছ থেকে এমন আদর খুব একটা পাইনি। মা সবসময় বলতেন, নিজের কাজ নিজে করতে শিখ। বাবা বাজার থেকে ভালো কিছু আনলেও দুই ভাই মিলে খেয়ে ফেলতো, আমার ভাগে তেমন কিছুই পড়তো না। কিন্তু বিয়ের পর যেন ভাগ্যটাই বদলে গেল। বাবা বাড়ি যাওয়ার সময় শ্বশুর আলাদা করে 2-3 হাজার টাকা হাতে গুজে দিতেন। বলতেন, এটা রাখো, আসার সময় তোমার বাবা মায়ের হাতে কিছু টাকা দিয়ে আসবে, ওরা খুশি হবে। আমি নিতে না চাইলেও তিনি হেসে বলতেন, মেয়ের বাবার মুখে হাসি ফুটাতে পারলে আমারও শান্তি লাগে। সেদিনও ঠিক তেমনই একটা দিন ছিল। আমি কয়েকদিনের জন্য বাবার বাড়িতে এসেছিলাম। সকালে খবর এলো শ্বশুর শাশুড়ি আমাকে নিতে আসবে। মা তখন ঘরের কাজ সামলাতে ব্যস্ত ছিলেন। হঠাৎ বললেন, রিমি, উঠানটা একটু ঝাড়ু দিয়ে দে তো, তোর শ্বশুর শাশুড়ি আসবে। আমি কিছু না ভেবে ঝাড়ু হাতে নিয়ে উঠান পরিষ্কার করতে শুরু করলাম। আমার কাছে এটা কোনো লজ্জার কাজ ছিল না, এটা তো নিজের বাবার বাড়ি। ঠিক তখনই গেটের সামনে একটা সাদা গাড়ি এসে থামলো। আমি মাথা তুলে দেখি শ্বশুর আর শাশুড়ি নেমে আসছেন। আমাকে ঝাড়ু দিতে দেখে তাদের মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো তারা আমাকে দেখে খুশি হবেন, কিন্তু শ্বশুরের চোখে স্পষ্ট রাগ। তিনি সোজা মায়ের সামনে গিয়ে বললেন, রিমি কোন বাড়ির বউ সেটা কি আপনারা জানেন? মা হতবম্ব হয়ে গেলেন। কাপা গলায় বললেন, ভাই, ও তো নিজের বাড়ির মেয়ে, তাই একটু কাজ করতে বলেছি। শাশুড়ি মায়ের হাত ধরে শান্ত গলায় বললেন, মেয়ে বলে কাজ করবে, তাতে আপনাদের আপত্তি নেই, কিন্তু আমাদের ঘরের বউ অতিথি হয়ে বাবার বাড়িতে এসেছে, আর আমরা এসে দেখি সে উঠান ঝাড়ু দিচ্ছে। এটা দেখে আমার খুব কষ্ট লাগলো। আমি তাড়াতাড়ি বললাম, মা তো একা ছিল, আমি নিজেই করেছি, কেউ জোর করেনি। কিন্তু শ্বশুর যেন কিছুতেই শান্ত হতে পারছিলেন না। তিনি আমার হাত থেকে ঝাড়ুটা নিয়ে একপাশে রেখে বললেন, তোমার হাত আমার ছেলের সংসার গড়ার জন্য, মেহমান বাড়ি কাজ করার জন্য নয়। কথাটা শুনে আমার চোখে পানি চলে এলো। আমার নিজের মাও নিশ্চুপ হয়ে গেলেন। হয়তো তিনিও বুঝতে পারলেন, মানুষ রক্তের সম্পর্কে শুধু আপন হয় না, ভালোবাসার সম্পর্কেও হয়। সেদিন দুপুরের খাবারের টেবিলে সবাই একসঙ্গে বসেছিলাম। খাবার শেষ করার পর ঠিক তখনই শ্বশুর হঠাৎ একটা খাম বের করে আমার বাবার হাতে দিলেন। বাবা অবাক হয়ে বললেন, এটা কি? শ্বশুর শুধু হেসে বললেন, খুলে দেখুন। খাম খুলতে বাবার মুখের রং বদলে গেল। তার হাত কাঁপতে শুরু করলো, আর আমার মা বিস্ময়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বারবার জিজ্ঞেস করলাম, বাবা কি হয়েছে? কিন্তু বাবা কোনো উত্তর দিলেন না, শুধু চোখ ভরা পানি নিয়ে শ্বশুরের দিকে তাকিয়ে রইলেন। খাম খোলার পর বাবার সেই স্থির আর চোখ ভরা জল দেখে আমার বুকের ভিতরটা কেমন যেন মুচড়ে উঠছিল। কি এমন আছে এই খামে? আমি আর স্থির থাকতে না পেরে বাবার হাত থেকে খামটা এক প্রকার টেনেই নিলাম। খামের ভেতর থেকে বেরিয়ে এলো একটা 5 লক্ষ টাকার ব্যাংক চেক, আর তার সাথে ছোট্ট এক টুকরো সাদা কাগজের সহজতে লেখা একটি চিঠি। চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। ভাইজান, আমাকে বেয়াই হিসেবে না ভেবে নিজের বড় ভাই হিসেবে দেখবেন। আমি জানি আপনার একমাত্র মেয়েকে আমাদের বাড়িতে বউ করে পাঠাবার সময় আপনার ব্যবসার সম্পূর্ণ চালান ভেঙে অনুষ্ঠান করেছিলেন। কথাটি আপনার মেয়ে তার শাশুড়ির কাছে খুব গোপনে বলেছিল, যেন পরিবারের কেউ কোনোদিন জানতে না পারে। কিন্তু তার শাশুড়ি, সে তো কেবল আমার স্ত্রী নয়, আমার ঘরের প্রধান কাণ্ডারি। সে আমাকে সব বলেছে। তাই আপনার এই আর্থিক চাপ কিছুটা কমানোর জন্য বড় ভাই হিসেবে আমার এই ক্ষুদ্র উপহারটুকু দিলাম। ছোট ভাই হিসেবে দয়া করে এই উপহার
উপহারটুকু আপনি গ্রহণ করবেন এবং আবার ব্যবসা শুরু করবেন, আমাকে ফিরিয়ে দিবেন না। চিঠিটা পড়া শেষ হতে না হতে আমার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। আমি আর নিজের আবেগ ধরে রাখতে পারলাম না। শাশুড়ি মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে ফেললাম। তিনি আমাকে জড়িয়ে ধরে পরম মমতায় আমার পিঠে হাত বুলাতে লাগলো। ঠিক তখনই শ্বশুর মশাই আমার পেছনে এসে দাঁড়ালেন। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে একদম নিজের বাবার মতো নরম সুরে বললেন, মারে আর কেঁদো না, চোখের জল মুছো, তোমার স্বামী বাড়িতে অপেক্ষা করছে, যাও তাড়াতাড়ি রেডি হয়ে এসো, আজ আমরা সবাই মিলে একসাথে বাড়ি ফিরবো আনন্দ করে। মা আর বাবা তখন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। বাবার চোখ থেকে অনবরত পানি পড়ছে, তবে তার অভাবের বা কষ্টের পানি নয়, তা এক চরম তৃপ্তি আর শান্তির পানি। মা এসে শাশুড়ি মায়ের হাত দুটো জড়িয়ে ধরে বললেন, আমরা মেয়েকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু মানুষ করার আর আগলে রাখার দায়িত্ব তো আপনারা নিয়ে নিয়েছেন। রিমির কোনো ভুল হলে আমাদের ক্ষমা করবেন। শাশুড়ি মা হেসে বললেন, মেয়ের ভুল তো বাবা মাই শুধরে দেয়, ও তো আমাদেরই মেয়ে, ওকে নিয়ে চিন্তা করার আপনাদের দিন শেষ। গাড়িতে ওঠার সময় বাবা আমার মাথায় হাত রেখে ফিসফিস করে বললেন, তোর ভাগ্য রে রিমি, তোর শ্বশুর শাশুড়ি তোকে যে ভালোবাসার সম্মান দিল তা হয়তো আমি নিজের রক্ত হয়ে দিতে পারিনি। গাড়ির পেছনের সিটে শাশুড়ি মায়ের পাশাপাশি বসে আমি জানালার বাইরে তাকালাম। বাবার বাড়ির উঠানটা আস্তে আস্তে পেছনে ফেলে গাড়িটা এগিয়ে যেতে লাগলো। আমার মনে হলো রক্তের সম্পর্কই মানুষের শেষ পরিচয় নয়। যে সম্পর্ক মন দিয়ে তৈরি হয়, শ্রদ্ধায় গড়ে ওঠে আর ভালোবাসায় পূর্ণ থাকে, সেটাই পৃথিবীর সবচেয়ে বড় আর পবিত্র সম্পর্ক। আজ আমি গর্ব করে বলতে পারি, আমি শুধু কারোর স্ত্রী নই, আমি এক অপূর্ব আর স্বপ্নের সংসারের ভাগ্যবতী মেয়ে।